বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকে থাকছে আয়কর পরিপত্র 2023-24 পঞ্চম পর্ব। আজকের পর্বে আমরা শেয়ার করব হেডস অফ ইনকাম এবং ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা জবের কিছু বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। আমরা বলেছিলাম আয়কর পরিপত্রের A to Z আমরা পর্ব আকারে অর্থাৎ ভিডিওর যে সেশন আকারে শেয়ার করার চেষ্টা করব। সেই একই ধারাবাহিকতায় আজকে হলো আমাদের পঞ্চম পর্ব। তাহলে সম্বন্ধে শুধু কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। 6 নম্বর কোশ্চেনে বলা রয়েছে আয়কর আইন 2023-এর আয়ের খাত এবং মোট আয় পরিগণনায় কোন কোন খাতগুলো বিবেচিত হবে। এখানে কয়েকটা খাতের কথা বলা রয়েছে। সেটা হলো যে আমাদের চাকরি হতে আয় অর্থাৎ ইনকাম ফ্রম জব আর এমপ্লয়মেন্ট, ভাড়া হতে আয় ইনকাম ফ্রম রেন্ট, কৃষি হতে আয় অর্থাৎ ইনকাম ফ্রম এগ্রিকালচার, ব্যবসা হতে আয় ইনকাম ফ্রম বিজনেস, মূলধনী আয় অর্থাৎ ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ আর্থিক পরিসম্পদ হতে আয় এবং ইনকাম ফ্রম আদার সোর্স। এই হেডগুলো আমাদের রয়েছে। যারা আইটিপি বা টিআরপি প্রিপারেশান নেবেন তাদের হয়তো এরকম কোশ্চেন আসতে পারে যে আয়কর আইন 2023-এর ধারা 30 অনুযায়ী আয়ের খাতগুলো লিখুন। হ্যাঁ, এই জিনিসগুলো জানা উচিত একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে অথবা যারা প্রিপারেশান নিতে চাচ্ছেন তাদের। তাহলে প্রথম আমাদের হেডস অফ ইনকাম হলো চাকরি হতে আয়। আয়কর আইন 2023-এর ধারা কত 32 অনুযায়ী চাকরি হতে আয় অর্থে নিম্ন বর্ণিত আয়সমূহ অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ চাকরি হতে আয়ের মধ্যে কী কী বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে, যেমন চাকরি হতে প্রাপ্ত বা প্রাপ্য যে কোনো প্রকার প্রাপ্তি, বেতন ও সুযোগ সুবিধাদি, কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয়, কর অনারোপিত বকেয়া বেতন বা অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত যে কোনো অঙ্ক বা সুবিধা। অর্থাৎ মূল কথা হলো, যেমন অনেকে কিন্তু কোশ্চেন করছিলেন যে আমরা তো মজুরি হিসেবে কাজ করি বা দেখা গেল একটা ড্রাইভার সামান্য 5,000 10,000 টাকা বেতনে চাকরি করেন। তো এইগুলো নিয়ে অনেকে অনেক ধরনের কোশ্চেন করছেন। এখানে বলছে চাকরি হইতে প্রাপ্য বা প্রাপ্ত যে কোনো প্রকার আর্থিক, এখানে মজুরি যেটা আপনারা পান সেটাও কিন্তু এই হেডে আপনি দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং ছোটোখাটো যারা চাকরি করেন, মূল কথা হলো আপনি মান্থলি বেসিসে যে ফিগারটা পাবেন অথবা ডেলি বেসিসে যেটা পান, অনেকে এটাকেও এটাকেও অন্তর্ভুক্ত করতে চান। আসলেই অন্তর্ভুক্ত করা যাবে। আয়কর আইন 2023-এ খুব সুনির্দিষ্টভাবে বলা রয়েছে, যদিও আয়কর পরিপত্রে এখানে একটু শর্ট করা হয়েছে, তবে সেটা আপনি দেখাতে পারবেন। মূল কথা হলো চাকরির মধ্যে চাকরি হতে অন্তর্ভুক্ত অর্থাৎ চাকরির সাথে সম্পৃক্ত এরকম রয়েছে হেড থেকে যাবতীয় প্রাপ্তি আপনি ইনকাম ফ্রম জব আর এমপ্লয়মেন্ট, অর্থাৎ মূল কথা হলো এমপ্লয়মেন্ট জব বা কাজ বা চাকরি হতে যে আয়টা হয়। তবে এখানে বলা রয়েছে নিম্নবর্ণিত প্রাপ্তি সময়ের অন্তর্ভুক্ত হবে না শেয়ার হোল্ডার পরিচালক নন এরূপ কোনো কর্মচারী হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার অপারেশন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ যদি কোনো অর্থ পেয়ে থাকে তাহলে এটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের মধ্যে আসবে না। সম্পূর্ণরূপে অথবা কেবল চাকরি দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত বা ব্যয়িত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা, অর্থাৎ আপনি সম্পূর্ণ চাকরির দায়িত্ব পালন করার জন্য কোথাও যাচ্ছেন, আপনাকে যাতায়াত ভাতা দেওয়া হলো, ভ্রমণ ভাতা দেওয়া হলো অথবা দৈনিক ভাতা দেওয়া হলো, তাহলে এটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আসবে না যদি সম্পূর্ণরূপে ব্যয় করে দেন। কিন্তু যদি এমন হয়ে থাকে, যেমন নিচে বলা রয়েছে যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা প্রাপ্ত বা ব্যয়িত হতে হবে, মানে যা পাবেন তাই ব্যয়িত হতে হবে। যদি কোনো অংশ ব্যয়িত না হয় এবং ফেরত প্রদানও না দেওয়া থাকে তাহলে ওইটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা জবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি আপনি ফেরত দিয়ে থাকেন তাহলে তো আয় হলো না, যতটুকু পেলেন তার খরচ করে বাকি টাকাটা ফেরত দিয়ে দিলেন, তাহলে তার হলো না। কিন্তু রিমেইনিং যেটা থাকবে সেটা আপনি বেতন খাতে আয় হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। এখানে কিছু বিষয় উদাহরণ আকারে দেওয়া আছে, সেগুলো আমরা শেয়ার করব। বলা রয়েছে মিস দৌলত আক্তার মালা কোনো আয়বর্ষে তার নিয়োগকর্তার নিকট হতে যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা হিসেবে মোট 3,60,000 টাকা প্রাপ্ত হন। তন্মধ্যে তিনি 2,50,000 টাকা চাকরির কাজে ব্যয় করেন, বাকি 1,10,000 টাকা তিনি খরচ করেননি, নিয়োগকর্তাকে ফেরত প্রদান করেননি। তাহলে 1,10,000 টাকা প্রযোজ্য কর বর্ষে মিস মালালার চাকরি হতে আয় হিসেবে গণ্য হবে। যদি ওই 1,10,000 টাকা কি হইতেন ফেরত না দিতেন তাহলে সেটা ইনকাম ফ্রম জব আর এমপ্লয়মেন্টে আসতো না। আচ্ছা, পারকুইজিট ভাতা
পার্কুইজিট ভাতা ও সুবিধাদের আর্থিক মূল্য কিভাবে নির্ধারণ করবেন, অর্থাৎ পার্কুইজিট বাবদ যদি আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই সুযোগ সুবিধার মধ্যে কোনটার মূল্য কেমন হবে সেটা একটা চার্ট দেওয়া রয়েছে আয়কর আইন 2033-এর ধারা অনুযায়ী। তো এই মূল্যটা কিভাবে নির্ধারিত হবে সেটা বলা রয়েছে। যদি আপনি পার্কুইজিট ভাতা বা অন্যান্য সুবিধা পান, যেমন আপনাকে আবাসন সুবিধা দেওয়া হয়েছে, আবাসন সুবিধার ক্ষেত্রে বলা রয়েছে আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হলে আবাসনের বার্ষিক মূল্যই আপনার কি হবে, আর্থিক মূল্য বিবেচনা মানে আর্থিক মূল্য হিসেবে বিবেচিত হবে, ওইটা আপনার ইনকামের মধ্যে আসবে। তারপর বলেছে হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ ক অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য, অর্থাৎ ধরেন নির্ধারিত ভাড়া 20,000 টাকা, বাট আপনার বেতন থেকে কাটতেছে 10,000 টাকা, তার মানে বাকি যে পার্থক্যটা সেটা তো কে দিয়ে দিচ্ছে, প্রতিষ্ঠান আপনাকে দিয়ে দিচ্ছে ভাড়া হিসেবে, তাহলে সেইটা কিন্তু আপনার আবাসন সুবিধার আর্থিক মূল্য হিসেবে বিবেচিত হবে। মোটর গাড়ি প্রতি সুবিধা, যদি আপনাকে মোটর গাড়ির সুবিধা দিয়ে থাকে, বলা হয়েছে 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা ইনকামের সাথে যোগ হবে, আর যদি 2500 সিসির অধিক হয়ে থাকে এরূপ গাড়ির ক্ষেত্রে 25,000 টাকা আয়ের সাথে যোগ হয়ে যাবে। তার বলছে অন্য কোনো পার্কুইজিট ভাতা বা সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বলা রয়েছে পার্কুইজিট ভাতা বা সুবিধার আর্থিক মূল্য বা ন্যায্য বাজার মূল্য আপনার ইনকামের সাথে যোগ হয়ে যাবে। যেমন এখানে কিছু বলা রয়েছে, উদাহরণ আকারে দেওয়া আছে, সেটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। জনাব অনুভব ইসলাম একটি ফার্মে কর্মরত একজন চাকরিজীবী। তিনি প্রতিদিন ফার্মের গাড়িতে করে অফিসে যাওয়া আসা করেন। কিসে? অফিসে যাওয়া আসা করেন। এই গাড়িতে তার অন্যান্য কর্মীগণও যাতায়াত করেন। এর বাইরে তিনি কোনো প্রকারের গাড়ি সুবিধা প্রাপ্ত হন না। তাহলে দেখেন করদাতাকে এই গাড়িতে করে অফিসে যাতায়াতের জন্য করদাতার কোনো প্রকারের পার্কুইজিট সুবিধা বা কার পার্কুইজিট পরিগণনা করতে হবে কিনা, না। এখানে বলা রয়েছে যে করদাতার এই প্রকারের সুবিধা অর্থাৎ পিক অ্যান্ড ড্রপ মোটর মানে পিক অ্যান্ড ড্রপ যে সুবিধা সেটা মোটর গাড়ির সুবিধা হিসেবে বিবেচিত হবে না, অর্থাৎ এটা কোনো পার্কুইজিট হিসেবে বিবেচিত হবে না। যদি গাড়ি সুবিধা দিত তাহলে সেটা পার্কুইজিট হইতো। আচ্ছা, এরপরে হলো কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয়। অর্থ আইন অর্থাৎ আয়কর আইন 2023-এর ধারা 34 অনুযায়ী কোনো করদাতা কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত হলে শেয়ার প্রাপ্তির বছরে ক মাইনাস খ নিয়মে আয় চাকরি হতে আয় হিসেবে আপনার আয় খাতে অন্তর্ভুক্ত করতে হবে। সে ক বলা রয়েছে প্রাপ্তির তারিখে শেয়ারের ন্যায্য বাজার মূল্য কত, খ হলো শেয়ার অর্জনের ব্যয় কত, অর্থাৎ আপনি কত টাকা দিয়ে অর্জন করেছেন। এখন শেয়ার অর্জনের ব্যয় বলতে নিম্নবর্ণিত ব্যয়সমূহ যোগফল হবে। যেমন কর্মচারী শেয়ার অর্জনে যদি কোনো মূল্য পরিশোধ করেন, খ কর্মচারী শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায় যদি কোনো মূল্য পরিশোধ করেন, তবে কর্মচারী শেয়ার স্কিমের অধীনে শেয়ার অর্জনের প্রাপ্ত অধিকার বা সুযোগ কর্মচারী বিক্রয় বা হস্তান্তর করিলে চাকরি হইতে আয়ের সাথে ক মাইনাস খ নিয়মে যোগ হবে। অর্থাৎ আপনাকে কোম্পানি কত টাকা দিল এবং অ্যাকচুয়ালি ওটার বাজার মূল্য কত, তাহলে কি বা ওটা বিক্রি করলে কি হবে, সেজন্য বলা হয়েছে ক হলো শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ বিক্রয় বা হস্তান্তর মূল্য, অর্থাৎ ওইটা যদি আপনি বাজার থেকে কিনতেন বা বিক্রয় করতেন কত টাকা পেতেন, আর আপনি ওই শেয়ার অর্জনের সময় কতটুকু মূল্য পরিশোধ করেছেন, এতটুকু ডিফারেন্সটাই হবে আপনার কর্মচারী শেয়ার স্কিম মতো অর্জিত আয়ের অন্তর্ভুক্ত এবং বেতন খাতে আয়ের সাথে যোগ হয়ে যাবে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, বলেছে জনাব মাহির হোসেন কর্মচারী শেয়ার স্কিমের অধীন তার নিয়োগকর্তা কোম্পানি ক লিমিটেড এর 100টি শেয়ার প্রাপ্ত হন। শেয়ারের অভিহিত মূল্য 10 টাকা, ন্যায্য বাজার মূল্য 1000 টাকা। তার মানে বাজারে বিক্রি করলে 1000 টাকা, বাট শেয়ারের প্রাপ্ত মূল্য 10 টাকা। এখন জনাব হোসেন 100টি শেয়ার প্রাপ্তির জন্য 40,000 টাকা ব্যয় করলেন। কত টাকা? 40,000 টাকা। উক্ত ব্যয় ব্যতীত অন্য কোনো প্রকারের পরিশোধ জনাব হোসেনকে করতে হয়নি। প্রতিটা শেয়ারের ন্যায্য বাজার মূল্য কত? 100 টাকা। তার মানে ওইটা যদি বাইরে থেকে কিনেন বা বেচেন তাহলে 1000 টাকা হবে। তাহলে এখানে বলা রয়েছে কি বাজার মূল্য 1000 টাকা হিসেবে 100টি শেয়ারের বাজার মূল্য 1 লাখ টাকা, কিন্তু আপনার ব্যয় হয়েছে কত? 40,000 টাকা। তাই বলছে জনাব হোসেন 1 লক্ষ টাকা মূল্যের শেয়ার অর্জনে 40,000 টাকা ব্যয় করেছেন। অর্থাৎ কর্মচারী শেয়ার স্কিমের অধীনে শেয়ার অর্জনের ফলে তার বেতন খাতে আয়ের সাথে যোগ হয়ে যাবে কত? 1 লাখ মাইনাস 40,000 অর্থাৎ 60,000 টাকা। কিন্তু অর্থাৎ অর্জনের তারিখে, তার মানে তিনি কত টাকা খরচ করলেন এবং ওটা যদি বাইরে থেকে কিনতেন বা বাইরে বিক্রি করেন তাহলে কত টাকা হবে। আচ্ছা, ওকে। এখন জনাব
হোসেন যদি পরবর্তীকালে ওই 100টি শেয়ার প্রতিটি 15,000 টাকা দরে হস্তান্তর করেন, তবে হস্তান্তরকালে তার কি হবে, মূলধনী গেইন হবে, অর্থাৎ ক্যাপিটাল গেইন হবে। উনি কেনার সময় অর্জন করেছিলেন 1 লক্ষ কত টাকায়, 1 লক্ষ টাকায়, কিন্তু এখন বিক্রি করলে কত হবে, 1,50,000 টাকা। তাহলে অতিরিক্ত 50,000 টাকা এটাকে কি বলা হবে, ক্যাপিটাল গেইন হিসেবে বিবেচিত হবে। ওকে, এরপরে যে আরেকটা উদাহরণ বলা হয়েছে, জনাব আজমান একটি প্রতিষ্ঠানের একজন বেতনভুক্ত কর্মকর্তা। তিনি 22-23 আয় বর্ষে তার কোম্পানির 500টি শেয়ার ক্রয় করেন। এটা কিন্তু কোম্পানির মানে কর্মচারী শেয়ার স্কিমের অন্তর্ভুক্ত নয়, জাস্ট কোম্পানির শেয়ার তিনি কিনেছেন। উক্ত প্রতিটি শেয়ারের ক্রয় মূল্য বাবদ তিনি 200 টাকা পরিশোধ করেন। 30 জুন তারিখে শেয়ারের প্রতিটি বাজার মূল্য 350 টাকা। কিনলেন 200 টাকা করে, সেটা বাজার মূল্য হয়ে গেল 350 টাকা। কর্মচারী শেয়ার স্কিমের আওতায় করদাতার করযোগ্য আয় কত? দেখা যায় জনাব আইমান তার প্রতিষ্ঠানের 500টি শেয়ার ক্রয় করেছেন, কিন্তু উক্ত শেয়ার ক্রয় তিনি কোনো প্রকারের কর্মচারী শেয়ার স্কিমের অধীনে করেননি। তাই এক্ষেত্রে কর্মচারী শেয়ার স্কিমের আওতায় কোনো প্রকারের মানে আয় পরিগণিত হবে না। দ্বিতীয়ত, তিনি শেয়ার ক্রয় করেছেন মাত্র, বিক্রয় করেননি, ফলে কোনো প্রকার মূলধনী আয়ের সুযোগ হয়নি। কারণ আপনারা দেখবেন যারা শেয়ার ব্যবসা করেন সেখানে 2 ধরনের গেইন থাকে, একটা রিয়ালাইজড গেইন আর একটা হলো আনরিয়ালাইজড গেইন। যেটা বিক্রি করার ফলে যে গেইনটা সেটাকে বলে রিয়ালাইজড গেইন, আর আনরিয়ালাইজড মানে আপনি কিনেছেন 10 টাকায়, বাট এখন মার্কেটে চলতেছে 12 টাকা, আপনি বিক্রি করেননি, তার মানে হিসাব করলে 2 টাকা কি রিয়ালাইজড গেইন হয়। অথবা 10 টাকা দিয়ে কিনেছেন, বাট মার্কেট প্রাইস ফল করছে 8 টাকা করে, বিক্রি করলে 8 টাকা পাবেন, বাট আপনি কিনেছিলেন কত, 2 টাকা, মানে 8 টাকা। অর্থাৎ আপনি কিনেছেন 10 টাকায়, বাট ওর মার্কেট প্রাইস ফল করে হয়েছে কত, 8 টাকা। তাহলে মানে প্রাইসটা ডাউন হলো কত, 2 টাকা। ওই 2 টাকাকে বলা হবে আনরিয়ালাইজড লস। ওকে, আর এবার যাই 8 নম্বর উদাহরণে। জনাব রিয়াদ হোসেন কর্মচারী শেয়ার স্কিমের অধীন তার নিয়োগকর্তা কোম্পানি ক্ষয় লিমিটেডের 100টি শেয়ার পাওয়ার জন্য যোগ্য হয়েছেন। প্রত্যেকটি শেয়ারের অভিহিত মূল্য 10 টাকা, ন্যায্য বাজার মূল্য 1000 টাকা। কর্মচারী শেয়ার স্কিমের অধীনে প্রাপ্ত এই সুযোগ জনাব হোসেন চাইলে তিনি নিজে গ্রহণ করতে পারবেন অথবা অন্য কোনো ব্যক্তির কাছেও হস্তান্তর করতে পারেন। শর্ত 2টা, হয় নিজে ক্রয় করবেন অথবা অন্য কারো কাছে বিক্রি করবেন। জনাব হোসেন সরাসরি শেয়ার না কিনে শেয়ার ক্রয়ের অধিকার জনাব হোসেনের নিকট 20,000 টাকার বিনিময়ে হস্তান্তর করলেন। কর্মচারী শেয়ার স্কিমের অধীনে শেয়ার ক্রয়ের অধিকার হস্তান্তরের ফলে প্রাপ্ত এই 20,000 টাকা প্রযোজ্য কর বর্ষে তার চাকরি হতে আয়ের সাথে যোগ হয়ে যাবে। আচ্ছা, চাকরি হতে আয় পরিগণনার ক্ষেত্রে আমাদের 6ষ্ঠ তফসিলের আপনার অংশ 1-এর দফা 14 অনুযায়ী কিছু কর মুক্ত বা অব্যাহতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা রয়েছে দফাসমূহ, কোনো কর্মচারী কর্তৃক কোনো কর্মচারীর ব্যয় পুনর্ভরণ অর্থাৎ রিইম্বার্সমেন্ট যদি হয়, অর্থাৎ উক্ত ব্যয় সম্পূর্ণভাবে এবং আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয় করা হবে, শুধু দায়িত্ব পালনের জন্য, তাহলে করমুক্ত থাকবে। নিয়োগকারীর জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে এইরূপ ব্যয় নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল। আচ্ছা, এরপরে 27-এ বলা রয়েছে, এটা হলো 14, এটা হলো 27। চাকরি হতে আয় হিসেবে পরিগণিত আয়ের 1/3 বা 4,50,000 টাকা, এর মধ্যে যেটা কম সেটা কি হবে, কর অব্যাহতিপ্রাপ্ত আয় হিসেবে বিবেচিত হবে। এর একটা উদাহরণ দেওয়া আছে। মিস সুরাইয়া ইয়োহেনসন বাংলাদেশি নন এরূপ অনিবাসী একজন করদাতা। তার মানে কি, উনি নন রেসিডেন্ট। প্রথম কথা হলো নন রেসিডেন্ট কি, নন রেসিডেন্ট ফরেনার, অনিবাসী একজন করদাতা। আচ্ছা, বাংলাদেশি নন, তার মানে এরূপ অনিবাসী। আচ্ছা, তিনি বাংলাদেশে বহুজাতিক কোম্পানি ঘ লিমিটেড এর একজন কর্মচারী। 22-23 আয়বর্ষে তিনি বাংলাদেশে 183 দিনের কম সময়কাল অবস্থান করেন। এ সময় তিনি বাংলাদেশে 6 মাস কর্মরত ছিলেন। তার চাকরি হতে প্রাপ্তি সম্মুখীন, তার মানে উনি নন রেসিডেন্ট ফরেনার। আচ্ছা, নন রেসিডেন্ট যে বিদেশি, তিনি 6 মাস কর্মরত ছিলেন, তবে 183 দিনের কম। মাসিক মূল বেতন হলো 2 লক্ষ টাকা। বাংলাদেশে অবস্থানকালে তিনি কোম্পানি কর্তৃক সরবরাহকৃত ফ্ল্যাটে অবস্থান করেন। তিনি উক্ত ফ্ল্যাটের ভাড়া মূল্য হিসেবে কোম্পানির ফ্ল্যাটের মালিককে প্রতি মাসে কত টাকা পরিশোধ করেন, অর্থাৎ উক্ত ফ্ল্যাটের ভাড়া মূল্য হিসেবে কোম্পানি ফ্ল্যাটের মালিককে প্রতি মাসে 75,000 টাকা পরিশোধ করেন। তার মানে ওই ব্যক্তি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ভাড়া মূল্য প্রতি মাসে 75,000 টাকা। তিনি কোম্পানি কর্তৃক প্রদত্ত 2700 সিসির একটি গাড়ি ব্যবহার করেন। 5 লক্ষ টাকা তালিকাভুক্ত কোম্পানি ক
7 পিএলসি এর শেয়ারে বিনিয়োগ করেন, 5 লক্ষ টাকা আপনার খনিজ মিউচুয়াল ফান্ডের ইউনিট শেয়ারে বিনিয়োগ করেন। এই হলো তার তথ্য। এই তথ্য অনুযায়ী যদি আমরা হিসাব করি, বলা রয়েছে আয়কর আইন 2023 ধারা 33 অনুযায়ী 1500 সিসির অধিক যদি কেউ গাড়ির সুবিধা পেয়ে থাকে তাহলে তার আয়ের সাথে পারকুজিট হিসাব করতে হবে কত, 25,000 টাকা। তাহলে করদাতার বার্ষিক আয় কত, বার্ষিক আয় মানে উনি 6 মাস ছিলেন, তাহলে বেতন হলো 2 লক্ষ টাকা হলো তার মূল বেতন, এরপরে হলো 75,000 টাকা বাড়ি ভাড়া ইনকাম, তারপরে হলো 25,000 টাকা গাড়ি। তাহলে 2 লক্ষ যোগ 75,000 যোগ হলো 25,000 ইন্টু 6, তাহলে মোট আয় তার হলো কত, 18 লক্ষ টাকা। মনে রাখতে হবে ষষ্ঠ তফসিলের যে অংশ 1-এর দফা 27 অনুযায়ী সেটা হলো রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট হোক সবার জন্যই কিন্তু চাকরি খাতা আয়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার মোট বেতনের 1/3 অথবা 4,50,000 টাকা হুইচ ভারিজ লোয়ার, সেটা করমুক্ত থাকবে। ইনি যদিও নন রেসিডেন্ট ফরেনার, তারপরও কিন্তু ওনার খাতে এই সুযোগটা বহাল থাকবে। তার মানে 18 লক্ষ টাকা 1/4 অথবা 4,50,000 টাকা। তাহলে ছোট কোনটা, 4,50,000 টাকা। তাহলে 18 লক্ষ টাকা থেকে 4,50,000 টাকা বাদ দিলে 13,50,000 টাকা। ইনি শুধু এই অব্যাহতি সুবিধাটাই পাবেন, বাট কর রেয়াতের সুবিধাটা পাবেন না। এবং এই নন রেসিডেন্ট ফরেনারের জন্য আপনার আয়করের হার হবে কত, 30%। তাই বলছে 30% হারে তার প্রদেয় করের পরিমাণ হবে 4,05,000 টাকা। যেহেতু করদাতা বাংলাদেশি নন, এরূপ অনিবাসী অর্থাৎ নন রেসিডেন্ট ফরেনার স্বাভাবিক ব্যক্তি করদাতা, তাই তিনি ধারা 78 অনুযায়ী বিনিয়োগজনিত সাধারণ কর রেয়াত প্রাপ্য হবেন না। তাহলে সম্মানিত সুধী, আশা করছি আজকের আমাদের আয়কর পরিপত্র 2023-24 পঞ্চম পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা ইনকাম ফ্রম জব। মোটামুটি পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে গেছে। যদি এ ধরনের কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়াও পাশাপাশি আমরা আয়কর আইন 2023-এর ধারা অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। তবে আপাতত আমাদের পরিপত্রের ইয়েটা চলছে। যদি এর মধ্যে আমরা আয়কর আইন ধারা অনুযায়ী শেয়ার করি তাহলে আমাদের থাম্বনেলে উল্লেখ থাকবে যে আয়কর আইন 2023-এর এত নাম্বার ধারা টপিকস আকার উল্লেখ করা থাকবে। তাহলে সম্মানিত শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমসের প্রিপারেশন নিতে চাচ্ছেন, ভ্যাট কনসালটেন্ট বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হতে চাচ্ছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। এবং এই ভিডিওগুলো দেখে আশা করছি আপনারা আপনার প্রিপারেশনগুলো নিতে পারবেন ডেইলি বেসিসে যদি ভিডিওগুলো দেখতে থাকেন। তাহলে সম্বন্ধে শুধু কথা বাড়াবেন, আজকে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। তাহলে সম্মানিত শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।